দেশ এবং দেশের অর্থনীতির হালচাল নিয়ে আলোচনা অনুষ্ঠান চলতি হওয়ার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ আমরা আলোচনা করব বিশ্বজুড়ে মেড ইন বাংলাদেশ, রপ্তানির নতুন সম্ভাবনা। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের বিপণন খাতের কিংবদন্তি সৈয়দ আলমগীর, উপদেষ্টা বিএনপি চেয়ারম্যান এবং বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব। রয়েছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, ভাইস চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী রপ্তানি উন্নয়ন ব্যুরো। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমার প্রথম প্রশ্ন, রপ্তানি খাতে তৈরি পোশাক যেমন একটা বড় পরিচিতি বয়ে নিয়ে এসেছে বাংলাদেশের জন্য, এর বাইরে আমরা আসলে আর কি করতে পারি? এর বাইরে আর কোন প্রোডাক্ট যেটা বাংলাদেশের জন্য একই রকম পরিচিতি নিয়ে আসতে পারে? আমরা যদি লক্ষ্য করি কেন তৈরি পোশাক আমাদের জন্য সুনাম বয়ে আসছে বা কেন আমরা সাকসেসফুল হয়েছি, তাহলে এটার থেকে আমাদের উত্তরটা খুঁজে পাওয়া যাবে। আমাদের এখানে জনশক্তি, যেটা আমরা কিন্তু এটাকে প্রবলেম মনে করি না, লোক সংখ্যা বেশি, এটা আমাদের জন্য একটা ব্লেসিংস। তো আমাদের লোকজন কিন্তু অনেক মেরিটোরিয়াস, তারা অনেক ইন্ডাস্ট্রিয়াস, তারা অনেক কাজ করতে পারে। এবং আরেকটা আল্লাহর রহমত, তাদের দেয়ার ফিঙ্গার্স আর ভেরি নিম্বল, মানে চিকন হাত পা আছে, তাতে করে এরা এই যে সুইমিং কাজের জন্য তাদের হাতগুলো খুবই উপযুক্ত। তো এইটাই যদি আপনি বেসিস ধরেন, যেখানে মানে আপনার অনেক লোকজন লাগে, সেই সব শিল্প সেটা আমাদের দেশে কিন্তু অনেক কম মূল্যে প্রস্তুত করা সম্ভবপর হয়। কস্ট অফ প্রোডাকশন উড বি লেস। উদাহরণস্বরূপ বলতে পারি, আপনি মনে করেন ইলেকট্রনিক আইটেম, ইলেকট্রিক্যাল আইটেম, এগুলো কিন্তু এখন আর জাপান তৈরি করতো আগে, তারপরে এগুলো শিফট হয়ে এসছে ধরেন থাইল্যান্ডের মতো কান্ট্রিতে, এরাও এখন আর এগুলো করেন। এরা আরও অনেক বেশি মানে সফিস্টিকেটেড এবং আরও বেশি যেটা কম মানে সিম্পল জিনিস, অনেক কমপ্লেক্স জিনিস সিম্পল ওয়েতে করতে হয়। যেমন ধরেন আগে ব্যাটারি বানাইতো, তারপরে বানালো কি ব্যাটারি বানানোর মেশিন। এখন ওই মেশিন কি ওই ব্যাটারি বানানোর যে মেশিন, ওই মেশিন আবার ওরা এখন প্রিসিশন দিয়ে ওইগুলোকে আর সুন্দর করে। তো এরকমভাবে বাংলাদেশে যেগুলা মানে আমার মতে যেগুলা ধরেন নির্ভর, লেবার নির্ভর, এইসবগুলোতে আমরা ভালো করব। আর একটা হলো যেখানে আমাদের এখানে একটা এই অবশ্য বস্ত্র খাতে আমাদের অনেক পরনির্ভরতা আছে, প্রায় 80% আমাদেরকে আবার ব্যাক টু ব্যাক এলসি খুলতে হয়, এখনও কমে আসছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের দেশে আমাদের নিজস্ব যে এগ্রিকালচার প্রোডাক্টস আছে বা অন্যান্য প্রডিউস আছে, এইগুলোর থেকে যেগুলো বাইরে রপ্তানিযোগ্য করা যায়, এদিকে আমাদের নজর দেওয়া উচিত। আপনার কাছে কি শুনতে চাই, বিকল্প পণ্য কি হতে পারে? যে আপনি যেমন বলেছেন, আমাদের আসলেই রপ্তানি একটি মাত্র খাতের উপর পুরোপুরি নির্ভরশীল। আমাদের প্রায় 81.5% রপ্তানি হয় শুধু অ্যাপারেল খাত থেকে। কাজেই উদ্যোক্তা, সরকার সবারই আসলে প্রচেষ্টা থাকে বৈচিত্র্যায়নের, এবং আমরা পাশাপাশি অ্যাপারেলের পাশাপাশি যেই খাতগুলিতে আমরা সম্ভাবনা দেখছি, যে খাতগুলি সাম্প্রতিক সময়ে ভালো করছে, তার মধ্যে চামড়াজাত পণ্যের খাত একটি খুবই সম্ভাবনাময় খাত, যেটি সবসময় প্রায় $1 বিলিয়ন আমাদের এক্সপোর্ট বাস্কেটে কন্ট্রিবিউট করে। এর পাশাপাশি আমাদের প্রসেসড ফুড যেটি, সেই ইন্ডাস্ট্রি, কৃষিজাত পণ্য, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং আছে, ফার্মাসিউটিক্যালস ভালো করছে, আইটি এনেবল সার্ভিসেস, এসব খাতগুলিও কিন্তু ভবিষ্যতে আমাদের রপ্তানি যে বৈচিত্র্যায়নে বড় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আপনি লাইট ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললেন, এই খাতে প্রচুর লোক ইতিমধ্যেই কর্মসংস্থানের ভেতরে রয়েছে। এটাকে কিভাবে আরও বাড়ানো যায় এবং এটাকে আরও কীভাবে রপ্তানিমুখী করা যেতে পারে? না, আপনি যেটা বলেছেন, আমাদের আসলেই বা একটু আগে যেটা আলোচনাও হলো, আমাদের আসলে শক্তিটাই হচ্ছে শ্রমঘন শিল্পে আমাদের ব্যুৎপত্তি ভালো, যেহেতু আমাদের রয়েছে বিশাল জনগোষ্ঠী। এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের আসলে বৈশিষ্ট্যটাও হচ্ছে যেখানে কিন্তু আমরা প্রচুর কর্মসংস্থান করতে পারি। আমাদের ইতিমধ্যেই একটা বেস তৈরি হয়ে গেছে শিল্পায়নের সারা দেশ জুড়ে, শুধু দেশের দুইটি জায়গায় না, সারা দেশ জুড়েই এই শিল্পায়নের একটা বেস তৈরি হয়ে গেছে। এবং আমাদের এখন প্রয়োজন এদের জন্য যে নীতিগত সহায়তা, পাশাপাশি প্রশিক্ষণ, এবং সেই সাথে বিদেশে সেই পণ্যের যথাযথ ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে সহায়তা করা। এবং সরকারের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সরকার সাহায্য করছে। আপনারা জানেন, সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে EC4J একটি প্রজেক্ট আছে, যেখানে আমরা ভবিষ্যতে আরও স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং দেওয়ার জন্য কাজ করব। এবং আশা করি প্রতিটা খাতভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র যেমন আছে, আরও নতুন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে আমাদের যে জনশক্তি আছে, তারা প্রশিক্ষিত হলে এই লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে আমরা আন্তর্জাতিক মানের
একটি খাতে তৈরি করতে পারবো, আমাদের রপ্তানি যে পরিমাণ সেটি আর অনেক বৃদ্ধি পাবে। হাসান আরিফ, ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের কথা বললেন স্যার, আপনার ক্ষেত্র চলে আসি এখানেই। একজন ক্ষুদ্র উদ্যোক্তা তিনি যদি চান যে বৈশ্বিকভাবে তার পণ্যগুলো পরিচিতি পাবে, সেটার জন্য তিনি আসলে কী করবেন? দেখেন, ক্ষুদ্র আমাদের দেশে যে, আমাদের দেশ করে না, আমি তো সারা বিশ্বে দেখি, এটা এসএমই বলি আমরা, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। আপনি জানেন কিছুদিন পূর্বে আমি একটা ওয়ার্ল্ড এসএমই সামিটে আমি অংশগ্রহণ করেছি। সে বিশ্বের প্রায় 52টা কান্ট্রির লোকজনের পার্টিসিপেশন ছিল। এটা হয়েছে দাবোসে, সুইজারল্যান্ডের দাবোসে। তো ওখানে আমি যা দেখলাম, সব জায়গায় একই রকমের অবস্থা। তারা যারা উন্নতি করতে চাচ্ছে তারা কিন্তু এই ক্ষুদ্র এসএমইদের উন্নয়নের মাধ্যমে কিন্তু উন্নয়ন করতে হবে। বাংলাদেশেও কিন্তু 20-30% জিডিপি কন্ট্রিবিউট করে এসএমইগুলো, এবং অ্যাবাউট 2 crore পিপল আর এমপ্লয়েড ইন এসএমইস। 2 কোটি লোকের মতো লোক কিন্তু এখানে এমপ্লয়মেন্টে আছে। কাজে এরাই কিন্তু আমাদের দেশের উন্নয়নের চাবিকাঠি। ভবিষ্যতে উন্নয়ন করতে হলে এসএমই থেকে অনেক বেটার করতে হবে। এখন তাদের কিন্তু ওরকম স্ট্রেংথ নাই যেটা তারা বিশ্বব্যাপী তারা সুনাম করতে পারে, তাদের নিজেদের ব্র্যান্ড করে করতে পারে। দরকার নাই নিজেদের ব্র্যান্ড করার। প্রথম স্টেজ বাই স্টেজ যেতে হবে। প্রথমত আপনাকে রপ্তানিযোগ্য পণ্য তৈরি করতে হবে। রপ্তানিযোগ্য পণ্য মানে কি, আমরা যেতে চাই যে কোনোভাবে একটা কিছু তৈরি করে চেষ্টা করি রপ্তানি করার জন্য না, মানের দিক থেকে। মানের দিক দিয়ে ইট হ্যাজ টু বি নাম্বার 1। এবং আপনি যে ব্র্যান্ডিংয়ের কথা বললেন, আমার জীবনে আমি অনেকগুলি ব্র্যান্ডিং করেছি, আপনি জানেন, অনেক কিছু পরে করেছি, কিন্তু কোনোটাই খারাপ প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে পারি না। দি প্রোডাক্টস কোয়ালিটি হ্যাজ টু বি সুপার। আপনি বলেন, আপনি তো হালাল সাবানের কথা বলবেন, দি সোপ ওয়াজ সুপার ইন কোয়ালিটি। আপনি যদি লবণের কথা বলেন, আমি সাদা লবণ বাংলাদেশের, আমি এটার জন্মদাতা বলা যায়, কারণ আগে তো হোয়াইট সল্ট এসিআই লবণ এনে এটাকে বহুত করেছি। বাট ইট ওয়াজ রিয়েলি 100% ডার্ট ফ্রি অ্যান্ড প্রপারলি আয়োডাইজড। সো এগুলি না করে কিন্তু আপনি শুধু খুব বড় বড় কথা বলবেন, কিন্তু কোয়ালিটি ভালো না, এটা হবে না। তো কোয়ালিটি ভালো করে আগে নিজের দেশে দেখেন বাজার পান কিনা। নিজের দেশে যদি বাজার পান, আস্তে আস্তে আপনার বিদেশে যাবে। হয় আপনি পাঠাবেন, নাহলে আমি পাঠাবো। আমরা অনেক জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় আমি যাই, গিয়ে দেখি আমার এসিআই লবণ অ্যাভেলেবল, অথচ আমি কিন্তু মার্কেট করিনি। সিঙ্গাপুরে একেবারে মানে কী বলবো, স্টেকস আফটার স্টেকস। হাউ কাম ইট হ্যাজ কাম, কারণ আমরা লোকাল থেকে কিনে দিয়ে দিচ্ছি। তারপরে আপনার অস্ট্রেলিয়াতে আমি গিয়ে দেখি, বিভিন্ন দেশে দেখা যায় যে আপনাকে আগে নিজের দেশে একটা ঠিক করতে হবে। আগে বাড়িতে বলতে হবে হি ইজ এ গুড পারসন, তারপরে পাড়ার লোক বলতে হবে হি ইজ এ গুড পারসন, দেন দি সোসাইটি উইল সে ইউ আর এ গুড পারসন, দেন আদার পিপল অফ আদার কান্ট্রি উইল সে হি ইজ রিয়েলি এ গুড পারসন। হাসান আরিফ, আপনি কি একমত সৈয়দ আলমগীরের সঙ্গে? অবশ্যই বিশ্ব বাজারে যেতে হলে গুণগত মান নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই, এবং সারা পৃথিবীতে দিন দিন কমপ্লায়েন্সের বিষয়টা আরও কঠিন হয়ে যাচ্ছে। সার্টিফিকেশন, কমপ্লায়েন্স এগুলি আমাদেরকে মেনেই বিশ্ব বাজারে প্রবেশ করতে হবে। কাজেই মানসম্মত পণ্য তৈরি এবং সেটা আন্তর্জাতিক ব্র্যান্ডিংটা খুবই জরুরি। এবং এর জন্য আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে সহায়তা করছি, সার্টিফিকেশন অর্জনে যেমন আমরা সহায়তা করছি, সেই সাথে সাথে পণ্য বাইরে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের ক্ষেত্রেও বিভিন্নভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় ভর্তুকির মাধ্যমে সাহায্য দিয়ে আমরা বিভিন্ন এসএমই সহ অন্যান্য উদ্যোক্তাদের, রপ্তানিকারকদের আমরা বিশ্বের বিভিন্ন মেলাতে নিয়ে যাচ্ছি, যাতে তারা তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের চেষ্টা করতে হবে যে শুধু কোনো বড় রিটেলারের পিছনে না ঘুরে আমাদের ছোট নিশ মার্কেটগুলিকে টার্গেট করতে হবে এবং ভালো পার্টনারকে খুঁজে বের করতে হবে, যার মাধ্যমে আমরা ছোট এসএমইরা বিশ্ব বাজারে কোনো নির্দিষ্ট কোনো মার্কেটে প্রবেশ করতে পারেন। একটা মূল কথা হলো আমাদের ঠিক করতে হবে, পলিসিগতভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের উদ্যোক্তাদেরকে উৎসাহিত করতে হবে যাতে তারা গুণগত মানের পণ্য তৈরি করে রপ্তানিতে উৎসাহিত হন, এবং সেই জন্য আমাদেরকে এন্টি এক্সপোর্ট বায়াস যে পলিসি আছে সেগুলি থেকে সরে আসতে হবে। এমন পলিসি আমাদেরকে সরকার পক্ষ থেকে তৈরি করতে হবে যাতে নিম্নমানের পণ্য দেশের বাজারে বিক্রি করার জন্য উৎসাহিত না হয়ে ভালো মানের বিশ্বমানের পণ্য তৈরি করে আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে আমাদের উদ্যোক্তারা উৎসাহিত হন। আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কী ধরনের ভূমিকা রাখতে পারে? মানে আপনারা, আমি যদি স্টেপ বাই স্টেপ জানতে চাই, তাহলে আসলে একজন ছোট উদ্যোক্তা মানসম্পন্ন পণ্য নিয়ে আপনার কাছে যদি আসে, আপনি তাকে কী পরামর্শ দেবেন? আমরা প্রথমেই শুরু করি আসলে বিশ্ব বাজারের যে তথ্য,
বিশ্ব বাজারে যে পণ্যের যে চাহিদা আছে সেই জাতীয় তথ্য আমরা আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদেরকে সরবরাহ করি, আমাদের গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য তাদের আমরা সরবরাহ করি। আমাদের একটি প্রোগ্রামই আছে, ন্যাশনাল এক্সপোর্ট ট্রেনিং প্রোগ্রাম। এর মাধ্যমে আমরা যেসব ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, সম্ভাবনায় রপ্তানিকারক আছেন, তাদের আমরা নিয়মিত ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের বিভিন্ন কার্যালয়ের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা তাদেরকে মার্কেট সম্পর্কে তথ্য দেই, আমাদের যে প্রয়োজনীয় যেসব সার্টিফিকেশন বা যেসব কমপ্লায়েন্সের যে ইস্যুগুলি আছে সেগুলিতে সম্পর্কে আমরা তাদেরকে অবহিত করি। আমরা নিয়মিত যেসব বললাম বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করি। আমরা গত বছর প্রথমবারের মতো বাংলাদেশেই সোর্সিং এক্সপোর আমরা আয়োজন করছি, যেখানে আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক বায়ারদেরকে বাংলাদেশের উদ্যোক্তাদের সাথে সম্মিলন ঘটিয়ে দেওয়ার জন্য। এবং এসব মেলাতে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি B2B ম্যাচ মেকিংয়ের জন্য, যার মাধ্যমে দেশীয় উদ্যোক্তা এবং আন্তর্জাতিক যারা ক্রেতা আছেন তাদের মধ্যে আমরা একটা সেতুবন্ধন তৈরি করে দিতে সক্ষম হই। সৈয়দ আলমগীর, আপনার কাছে আসি। বাংলাদেশের যে কোনো একজন ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা যদি মনে করেন যে তিনি বৈশ্বিক জায়গায় তার পণ্যটাকে নিয়ে যাবেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশে এখন সেই পরিবেশ পরিস্থিতি আছে বা সরকার যথেষ্ট পরিমাণে সহায়ক যে সে এই স্বপ্নটা পূরণ করতে পারবে? না, খুব মিডিয়াম এবং স্মল এবং মিডিয়ামের বাইরে গিয়ে খুব বেশি একটু কিছু করতে পারবে না, অনেস্টলি স্পিকিং। কারণ এটা তো বুঝেন বিশ্বব্যাপী কিন্তু অনেক কম্পিটিশন আছে। আমাকে যখনই আমার স্টাফরা বলে মোর অন এক্সপোর্ট, তুমি দেশে কেমন কর লাগে বলো, হাউ হ্যাভ ডান ইন ইউর কান্ট্রি ইজ গুড, আই থিঙ্ক ইউ হ্যাভ ডান গুড, নাও ইউ ক্যান গো অ্যান্ড স্টেপ বাই স্টেপ, প্রোডাক্ট বাই প্রোডাক্ট। যেমন আমাদের স্যাভলন অনেক ভালো করে, এরোসল খুব ভালো করে, আপনার সল্ট খুব ভালো করেছে। তো এইসব প্রোডাক্টগুলো আবার ওখানে গিয়ে কিন্তু ওগুলো কম্পিটিশন আছে, ইজ নট ইজি। তারপরে আপনার ওখানে গিয়ে তার রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, অনেক এটা ইজি না। কাজে আপনি খুব ছোটো ছোটো যে উদ্যোক্তা আছে ওটা গিয়ে তারা শিখতে পারবে, কিন্তু তারা ওরকমভাবে কম্পিটিশনকে ফেস করতে। কিন্তু কিছু পণ্য তো আছে যেগুলো বিশেষায়িত, অর্থাৎ বাংলাদেশে সেগুলো হয়তো বিক্রি হবে না, কারণ বাংলাদেশের কনজিউমার লেভেল ওরকম না, কিন্তু দেশের বাইরে এগুলো খুব ভালো করতে পারে না। সেই ক্ষেত্রে আসলে এরকম একজন উদ্যোক্তা যদি চান যে তিনি পুরো প্রোডাক্টটাই রপ্তানি করবেন, আপনার কাছে ফেরত ওনাদের অর্গানাইজেশন কিন্তু এটার জন্য এটাই ওনাদের কাজ এবং এটা করেই থাকেন ওনারা। যদি এরকম বিশেষায়িত পণ্য হয়, ধরা যাক পাটের কথা, পাটের চাহিদা বাংলাদেশের চাইতে বিশ্বের অন্যান্য দেশে অনেক বেশি পাট পণ্যের চাহিদা, আমরা দেখেছি প্রচুর রপ্তানিও হয়। এই সম্পর্কিত কোনো পণ্য যদি কেউ রপ্তানি করতে চায় তাহলে সেই ক্ষেত্রে সে কী করবে, বা বর্তমানে আমাদের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আসলে এটার জন্য সহায়ক কিনা? ভালোর তো কোনো শেষ নেই, অবশ্যই আমাদের প্রচেষ্টা আছে, তবে আরও সুযোগ আছে হয়তো এই খাতে আরও ভালো করার বা আরও বেশি পরিমাণে সহায়তা দেওয়ার। আপনি যেমন বললেন, যদি আমরা মানসম্মত পাটজাত পণ্য, পাট কিন্তু ধীরে ধীরে আমি বলবো যে তার সোনালি দিন কিন্তু ফিরে আসছে। আমরা যদি সাম্প্রতিক সময় আমাদের যে এক্সপোর্টের ডেটা দেখি, আমরা কিন্তু খুব ভালো করছি এবং সারা পৃথিবীতে যে রপ্তানির একটা যে নেতিবাচক ধারা চলছে তার মধ্যেও কিন্তু বাংলাদেশের পাট কিন্তু ইতিবাচক ধারা ধরে রেখেছে এবং দিন দিন তার রপ্তানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং পণ্যের বৈচিত্র্য এবং আমরা যদি মানসম্মত বৈচিত্র্যপূর্ণ পণ্য তৈরি করতে পারি, সেটা দেখা যাচ্ছে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কেটে কিন্তু তার প্রচুর চাহিদা আছে। আমাদেরকে মানটা নিশ্চিত করতে হবে এবং যেসব সার্টিফিকেশন প্রয়োজন আছে, কমপ্লায়েন্সের যে ইস্যুগুলি আছে সেগুলো আমাদেরকে যদি আমরা নিশ্চিত করতে পারি এবং যথাযথভাবে, আমি আবারও গুরুত্ব দেব মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের জন্য, সেটিকে যদি আমরা নিশ্চিত করতে পারি, অবশ্যই আমাদের বৈচিত্র্যপূর্ণ এই পণ্যগুলিকে, বিশ্বায়িত পণ্যগুলিকে আমরা বিশ্ব বাজারে নিয়ে যেতে পারবো এবং আমাদের রপ্তানি আরও বৃদ্ধি করতে সক্ষম হব। কিন্তু একজন ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষে কি সবসময় এই কমপ্লেন্সগুলো মেনটেন করাটা সম্ভব? মানে তার তো এমনিতেই পুঁজি কম, তার লোকবল নেই, এইসব ক্ষেত্রে কি সে আসলে এই কমপ্লেন্সগুলো মেনটেন করতে পারবে? সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? এই জন্য কিন্তু সরকারের বিভিন্ন রকম উদ্যোগ আছে। আপনারা জানেন যে প্রথমেই আমি যেটা কথা বলবো, আমাদের যেটা আমাদের সরাসরি যেটা আমরা তাদের এই যে প্রথম দিকে যে ঝুঁকিগুলো সেগুলিকে লাঘব করার জন্য, হ্রাস করার জন্য কিন্তু আমাদের ক্যাশ ইনসেন্টিভের একটি ব্যবস্থা আছে। আপনারা জানেন শুধু অ্যাপারেল না, আরও অনেক খাত, এবং যেই সব খাত নিয়ে আমরা কথা বলছি সেসব খাতের জন্য কিন্তু 1 থেকে প্রায় 20% পর্যন্ত ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার বিধান আছে। আমরা বিভিন্ন মেলাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে যাই, যেখানে বিশেষ করে এই জাতীয় বিশেষায়িত পণ্য, পাটজাত পণ্য, লাইফস্টাইল প্রোডাক্ট যেগুলি আছে সেসব মেলাতেও কিন্তু আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে প্রায় খরচের অর্ধেক কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে দেওয়া হয়। আপনি জানেন বাংলাদেশ ব্যাংকে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড আছে, আমরা সেই ফান্ড থেকেও কিন্তু তারা কাঁচামাল বা প্রয়োজনীয় মাল আমদানির জন্য তারা সহায়তা পেতে পারেন। আমরা তাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে এই প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য দিয়ে তাদেরকে তৈরি করার জন্য আমরা ন্যাশনাল এক্সপোর্ট ট্রেনিং প্রোগ্রাম আমরা ইপিবির পক্ষ থেকে পরিচালনা করছি। এই রাজ্যে তো অন্যান্য সরকারি সংস্থাও এ জাতীয়, যেমন এসএমই ফাউন্ডেশন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহায়তা করছে, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করছে এবং আরও
স্কিলের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে যাতে আমাদের দক্ষ আমরা কারিগর তৈরি করতে পারি এসব খাতে জন্য প্রচেষ্টা আছে, হয়তো আমরা আরও বৃদ্ধি করতে পারি এসব প্রচেষ্টা। আপনি ইপিবির প্রসঙ্গ তুললেন, সেজন্যই আমি একটু ফেরত এসেছি যে বাণিজ্য মেলা যেটা হয় ইপিবির খুবই বিখ্যাত একটা আয়োজন, এই আয়োজন থেকে যেই পণ্যগুলো বিদেশে রপ্তানির সুযোগ পায় এগুলো পরে গিয়ে কেমন করে, ভালো হয়, মানে সেগুলো কি আসলে কন্টিনিউ করতে পারে নাকি একবার দুইবার অর্ডার নেওয়ার পরে আর অর্ডার হয় না, এই ফলাফলগুলো কেমন দেখতে পান? বাণিজ্য মেলা আসলে হচ্ছে একটা মিশ্র ধরনের মেলা, এটা শুধু B2B মেলা না, এটা একটা B2B এবং B2C মেলাতে পরিণত হয়েছে বাংলাদেশের ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটি আছে। এবং সেখানে অবশ্যই আমাদের রপ্তানি যেমন পণ্য যেগুলি আসে সম্ভার, সেটিও বিদেশি ক্রেতারা আসেন, দেখেন এবং তারা তাদের পণ্যের সাথে তাদের হয়তো ব্যবসায়িক একটা চুক্তি বা সম্পর্ক তৈরি হয়। এর পাশাপাশি রপ্তানির ক্ষেত্রে শুধু ফোকাস করার জন্য কিন্তু আমি একটু আগে উল্লেখ করেছি, গত বছর আমরা প্রথমবারের মতো গ্লোবাল সোর্সিং এক্সপো চালু করেছি, যেখানে শুধু আমাদের রপ্তানি কারকরা বিদেশি উদ্যোক্তাদের জন্য তাদের পণ্যের সম্ভার নিয়ে বসেন এবং সেটি সরাসরি ব্যবসা বৃদ্ধির জন্য, রপ্তানি বৃদ্ধির জন্য আমরা করেছি এবং আমরা চেষ্টা করব এইটিকে নিয়মিত একটি আসরে পরিণত করতে। এর পাশাপাশি সারা পৃথিবীতে এই চলতি অর্থ বছরেই আমরা ইপিবির সহায়তায় আমাদের রপ্তানিকারকদের প্রায় 46টি বিভিন্ন ধরনের মেলাতে সারা বিশ্বের বিভিন্ন অংশে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই মেলাগুলির মাধ্যমে এবং এই মেলাতে যখন চলে সেখানে আমরা বিভিন্ন B2B মিটিংয়ের আয়োজন করি, বাংলাদেশের সেই বিশেষ খাত বা পণ্য ভিত্তিক বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা ভিত্তিক আমরা সেমিনারের আয়োজন করি। এর মাধ্যমেই আমাদের যারা উদ্যোক্তা আছেন, আমাদের যারা রপ্তানিকারক আছেন, তাদের সাথে বিশ্ব বাজারে যারা সোর্সিং করতে চান বাংলাদেশের মতো দেশ থেকে, তাদের মধ্যে আমরা আরও যে সেতুবন্ধন আরও শক্তিশালী করার প্রয়াস পাই। সৈয়দ আলমগীর, একদম টেকনিক্যাল একটা প্রশ্ন, সুযোগ পেলে মেড ইন বাংলাদেশ এটাকে কিভাবে ব্র্যান্ডিং করবেন? আপনি কিন্তু প্রথম থেকে বলে আসতেছি, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং করার কোনো অসুবিধা নেই। আমাদের অ্যাপারেল খাত দেখাই দিয়েছে, কিন্তু এই যে বলে যে ট্রাম্প সাহেবের ক্যাপটা খুললে ওখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ, তার মানে কি কোয়ালিটি হ্যাজ টেকেন দ্যাট প্লেস টু গো টু হিজ হেড। তো এটাই কিন্তু মেইন। আর মেড ইন বাংলাদেশ করা আমার জন্য কোনো অসুবিধা নেই। ব্র্যান্ডিং, আমি যে কোনো প্রোডাক্টের জন্য সুন্দর একটা প্রোডাক্ট যদি হবে, আর আমরা উই আর এ প্রাউড নেশন, এমন না যে আমরা একটা পচা নেশন। আমাদের দেশে বহু কিছু আছে, যেমন ধরেন আমাদের দেশে গর্ব করার মতো নট অনলি আওয়ার প্রোডাক্টস, আওয়ার পিপল, there are many people educated, many doctors, many engineers, they are working abroad in very high positions. কাজে মেড ইন বাংলাদেশের জন্য আমার কোনো সমস্যা নেই। এটার জন্য আমার দরকার হলো রাইট প্রোডাক্ট উইথ রাইট কোয়ালিটি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর আসলে কথা হয়েছে, বাংলাদেশ আপনি দেখেন আমাদের ইকোনমিকে আগে স্ট্রং করতে হবে, এবং এইটার জন্য আজকে যে প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ করতেছি এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ। আমাদের দেশটা এই যে আজকে নতুন একটা সরকার আমাদের আসছে, একটা ইয়াং প্রাইম মিনিস্টার আসছেন, তো ও দেখতেছে, তো ওনার ভাব দেখলে বোঝা যাচ্ছে হি ইজ ট্রাইং টু মেক দি কান্ট্রি এ লিটল ডিফারেন্ট। মানুষ কিন্তু বলে আই হ্যাভ এ প্ল্যান, অফকোর্স হি হ্যাজ এ প্ল্যান। হোয়াট ইজ দ্য প্ল্যান? দি প্ল্যান ইজ টু মেক দিস কান্ট্রি প্রসপারাস, মেক দিস কান্ট্রি এ রিজনেবলি respectable country in the world, in the eyes of world. By what? First of all, elevation of property. তো আমাদের যে পভার্টি আছে, পভার্টিকে আগে বাদ দিতে হবে। সেটা করতে গেলে কী করতে হবে? আমাদেরকে নতুন নতুন ইনভেস্টমেন্ট আনতে হবে, আমাদেরকে নতুন নতুন কারখানা করে তুলতে হবে, ইয়াঙ্গার লোকজনদেরকে এঙ্গেজ করতে হবে, SME-গুলোকে বড় করতে হবে, এবং আমাদের প্রোডাক্টগুলোকে শুধু দেশের জন্য না, যেটা নিয়ে আজকে আলোচনা করছেন যে মেড ইন বাংলাদেশ বলে অন্য দেশে নিতে পারা হবে। আজকে দেখেন, এটা চায়নায় সারা বিশ্ব তো তার দখল করেছে। একটা ছোট্ট রুমালও যদি আপনি সৌদি আরবে কিনেন, এতটুকু ছোট্ট একটা রুমাল, ওটার মধ্যে একটা ট্যাগ লাগতে হবে মেড ইন চায়না। ট্যাগটা বড়, কিন্তু তার প্রোডাক্ট যত ছোটোই হোক বড়, এমন একটা প্রোডাক্ট আপনি বাইর করতে পারবেন না ওই দেশ থেকে যদি বেরোয় আর লেখা থাকে মেড ইন চায়না লেখা না থাকে, হি উইল বি সিভিয়ারলি পানিশড। তো এই যে আপনি সব কিছু নিয়ে কিন্তু আজকে আমাদেরকে উন্নতির দিকে আগাইতে হবে, এবং দিস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। একটা সম্পূরক প্রশ্ন, সেটা তাহলে কি আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশ সস্তা শ্রমের দেশ, এই ট্যাগ থেকে আমরা বের হয়ে আসতে পারবো? অফকোর্স পারবো। অলরেডি দেখেন গার্মেন্টসে কত দিয়ে শুরু করছিল। যখন জিয়াউর রহমান সাহেব প্রথম গার্মেন্টস শুরু করেন, হোয়াট ইজ দ্যার স্যালারি লেভেল, অ্যান্ড নাও ইউ সি হোয়াট ইজ দ্য স্যালারি লেভেল। তাও এখনও কিন্তু কম আছে, মানুষজন এখনও ঠকাচ্ছে, এবং এখনও কিন্তু তাদেরকে ভাই যখনই বলেন যে ওদের দেওয়ার জন্য টাকা নাই, আমার বলতে খারাপ লাগে, কিন্তু আমাদের ওনারদেরকে, ওনাদের চলাফেরা, ওনাদের গাড়ি গুড়ি, ওনাদের বাড়ি ঘর দেখলে কিন্তু মনে হয় না যে এটাতে লাভ নাই।
এবং টাকা নাই। দিস ইজ ভেরি রং। দে আর ইউজিং অল কাইন্ড অফ excellent cars. They're using huge houses. Children are being taught in abroad. They're studying in abroad. But while you give it to your own people who are really making you so much money for you, then you don't have money. This is not fair. বাংলাদেশ কিন্তু গরিব দেশে গরিব শ্রমিকের দেশ হওয়া উচিত না। যার যার প্রাপ্য শ্রমের তার মূল্যায়ন করা উচিত এবং এটা হবেই। শর্টেজ হয়ে গেছে, তখন এটা শর্ট লাগে। হাসান রাফি, আপনার কাছে একটু আসি। অপ্রচলিত পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে একটা প্রণোদনা দেয়, অনেক উদ্যোক্তাই কিন্তু এই জিনিসটা জানেন না। এইসব ক্ষেত্রে রপ্তানি কি কোনো রকমের উদ্যোগ নেয় উদ্যোক্তাদেরকে জানানোর জন্য? আমরা নিয়মিতই বিভিন্ন রকম ডিসেমিনেশন যে অ্যাক্টিভিটিস আমাদের আছে, বিভিন্ন ওয়ার্কশপ সেমিনারগুলি করে যাচ্ছি আমরা। যেমন আপনি জানেন যে সম্প্রতি গত ফেব্রুয়ারি 6 তারিখে হয়ে গেল জাপানের সাথে বাংলাদেশের প্রথম ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে। এই অ্যাগ্রিমেন্ট থেকে কিভাবে বাংলাদেশের রপ্তানিকারকরা কী সুবিধা পেতে পারে, কী সম্ভাবনা সৃষ্টি হলো, সেটি নিয়ে আমরা আগামী সপ্তাহে কিন্তু একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করছি, যেখানে এই খাতের উদ্যোক্তা সহ জাপানি বিশেষজ্ঞ সহ বিভিন্ন এই সংক্রান্ত জাপান বাংলাদেশ ব্যবসার সংক্রান্ত সমস্ত সংস্থাকে নিয়ে আমরা আলোচনা করব এবং এভাবে তথ্য আমরা সবার মাঝে ছড়িয়ে দেব, তাদের মতামত আমরা শুনব। নিয়মিত আমরা ন্যাশনাল এক্সপোর্ট ট্রেনিং প্রোগ্রাম করি। এর মাধ্যমে কিন্তু আমরা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা এবং পদ্ধতি, সেটি প্রাপ্তির জন্য যে পদ্ধতি, সেই সম্পর্কে আমরা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা, রপ্তানিকারক সবাইকে অবহিত করি। এই জাতীয় কার্যক্রম সবসময় আমাদের চলতে থাকে। আপনি গত জানুয়ারি মাসে আমরা মাসব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আয়োজন করলাম। শুধু ট্রেড ফেয়ার কিন্তু পণ্যের বিকাশ বা পণ্যের তুলে ধরাটা আমাদের উদ্দেশ্য ছিল না। এবার আমরা এই ট্রেড ফেয়ারের সাথে সাথে একটি ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার একটা সেমিনার সিরিজ আয়োজন করেছি এবং এই সেমিনার সিরিজ আমরা 8টি সেমিনার, 1 মাসের মধ্যে আমরা 8টি সেমিনার আয়োজন করেছি, যার মাধ্যমে আমরা বিভিন্ন খাতের এবং বিভিন্ন সম্ভাবনা আমরা বিভিন্নভাবে তুলে ধরেছি। আমরা প্লাস্টিক প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, আমরা ফার্নিচার নিয়ে কথা বলেছি, আমরা হালাল প্রোডাক্ট নিয়ে কথা বলেছি এবং এই খাতের চ্যালেঞ্জ, এই খাতের সম্ভাবনা আমরা উদ্যোক্তাদের সাথে এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে আমরা সবার মাঝে থেকে জ্ঞানকে আরও আহরণ করছি এবং সেটি আরও সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিচ্ছি। সরকারি দপ্তরের ক্ষেত্রে একটা কমন অভিযোগ হচ্ছে সমন্বয়হীনতা। এই বিষয়ে আপনার বক্তব্য কি, জানতে চাই। আমার এই 26-27 বছরের এই সিভিল সার্ভিস অভিজ্ঞতা বলে আপনি একদম আসল একটা জায়গাতে আসলে হাত দিয়েছেন। এই সমন্বয়হীনতা শুধু সরকারের দপ্তরে নয়, সমন্বয়হীনতা রয়েছে সরকারের সাথে বেসরকারি খাতে। এই সমন্বয়হীনতার কারণেই হয়তো আমরা আমাদের যেটুকুনো সম্ভাবনা ছিল হয়তো আমরা সেখানে এখনও পৌঁছতে পারিনি। এই হরাইজন্টাল কোলাবোরেশন যদি আমরা আরও শক্তিশালী করতে পারি, সরকারের প্রতিটি দপ্তর যদি একই সুরে কাজ করে, একই ঐকতানে কাজ করে, বেসরকারি খাত এবং সরকারি খাত যদি একই ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা আমাদের পণ্যকে বিশ্ব বাজারে নিয়ে যাই, একই সুরে একই স্বরে কথা বলি আমরা, তাহলে অবশ্যই আমাদের এই মেড ইন বাংলাদেশ কিন্তু টোকিওর গিনজা থেকে নিউ ইয়র্কের 5th এভিনিউ সব জায়গায় সাড়া ফেলতে সক্ষম হবে। শেষ প্রশ্ন, আপনার দপ্তরের সঙ্গে জনসংশ্লিষ্টতা, অর্থাৎ এই যে যারা উদ্যোক্তা আছেন, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, তাদের সাথে জনসম্পৃক্ততাটা কিভাবে করেন আপনারা, বা আপনার যে দপ্তর সেটা কিভাবে মানুষের কাছে যায়? মানুষের কাছে যাওয়া যেমন প্রয়োজন আছে, আবার মানুষের কাছে বেশি যাওয়া কিন্তু সমস্যা আছে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে। এবং এই জন্যই কিন্তু অনেক সময় আমরা চেষ্টাও করি যাতে সরকারি দপ্তরে মানুষকে বেশি আসতে না হয়, এবং সেই জন্যই আমরা ডিজিটালাইজেশনও করছি, যাতে একজন উদ্যোক্তা তার একটি সার্টিফিকেট নেওয়ার জন্য আমাকে আসতে না হয়, সে অনলাইনে সে আবেদনটা করতে পারে। আর মানুষের কাছে যাওয়ার জন্য, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করার জন্য যে আমাদের প্রয়াস, সেটির কথা তো আমরা বললাম। আমরা নিয়মিত বিভিন্ন ডিসেমিনেশন আমাদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলি পরিচালনা করছি। আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি, শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও আমাদের বিভিন্ন কার্যালয় যেগুলি আছে, বিভাগীয় পর্যায়ে এবং অন্যান্য জায়গাতেও যেগুলি আছে, তার মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং আমাদের বিভিন্ন মেলা যেগুলি আয়োজন করছি সেখানে আমরা সুযোগ নিচ্ছি আমাদের বিভিন্ন রপ্তানি সংক্রান্ত তথ্য এবং উদ্যোক্তাদের সহায়তা করার জন্য যেসব তথ্য আছে সেগুলি উদ্যোক্তাদের কাছে, সাধারণ মানুষের কাছে এবং সম্ভাবনা এবং ভবিষ্যতের উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ হাসান আরিফ, ধন্যবাদ সৈয়দ আলমগীর। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। দেখা হবে আগামী পর্বে। শুভকামনা রইল।